ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি মহাকর্ষ ও বিকর্ষ অধ্যায়ের 2 নম্বর লেকচারে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, 1 নম্বর লেকচারে নিউটনের মহাকর্ষীয় সূত্রের বিভিন্ন দিক, তারপরে বস্তুর আকার, প্রকৃতি, এগুলোর উপর যে জি নির্ভর করে না, জি এর বিভিন্ন পদ্ধতিতে একক, এই ব্যাপারগুলো প্রাথমিক ধারণা দিয়েছিলাম, বাট তোমাকে ডিটেলস দিয়েছিলাম। এখন 2 নম্বর লেকচারে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র এবং আমরা মহাকর্ষীয় প্রাবল্য, এই ব্যাপারগুলোতে একটু ধারণা নিব। তো কামান, দেখো তুমি লেকচার এর আগে এই বিষয়গুলো যেখানেই পড়ে থাকো আবারও দেখবা, আশা করি যে নতুন কিছু দেখতে পাবা। প্রথমেই চিন্তা করো যে আমরা যে সূত্রটা দেখেছিলাম এফ সমান সমান জি m1 m2 আপন ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার। যদি বস্তুদ্বয়ের কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা যদি কত হয়, ডি হয়, তাহলে এরকম সূত্র দেখেছিলাম। একটা ব্যাপার চিন্তা করো যে একটা যদি পৃথিবী হয় আর অন্য আরেকটা বস্তু হয়, পৃথিবীর ভর এম হয়, অন্য বস্তুর ভর যদি ছোট হাতের এম ধরি, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে সে বস্তুর দূরত্বটা অ্যাকচুয়ালি পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তার সঙ্গে কিন্তু আরও একটা ছোট্ট দূরত্ব রয়েছে। কিন্তু পৃথিবীর যে বড়, তার যে ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এর তুলনায় ওই বস্তু ধরে নাও পৃথিবীর পৃষ্ঠে ঠেকে আছে, উপরে না বিবেচনা করে, তাহলে ওই বস্তুটা যদি ছোট হয়, ধরে নাও এত বড় একটা বা এত বড় ফুটবল, তাহলে তার ব্যাসার্ধ হয়তো কত মিটার পাবা, হয়তো তার ব্যাসার্ধ পেলা 0.25 মিটার। তো এই 6400 কিলোমিটার তুলনায় 0.25 তো খুব বড় না, তখন ওটা ইগনোর করে আমরা ধরে নিলাম যে ওই বস্তুর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা কত, আর। সে সময়ে আমরা যদি পৃথিবী ওই বস্তুকে কত বলে আকর্ষণ করছে, এই মানটা যদি আমরা হিসাব করি, তাহলে এফ সমান পাবো জি ক্যাপিটাল এম, ওই বস্তুর ভর এম ভাগ আর স্কয়ার। এখন এইখানে দুইটা বিষয় চিন্তা করো, যা যে কোনো এম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত বলে আকর্ষণ করে, এটা পৃথিবীর আকর্ষণ, এই বলটাকে বলবো আমরা বস্তুর ওজন। তো বস্তুর ওজনের ক্ষেত্রে ডব্লিউ সমান আমরা জানি এম ইন্টু জি, এটা সবাই জানি। অথবা এই ওজনটাকে যদি আমরা ওজন বল লিখি বা সরাসরি বল বলি, তাহলে সেই বলের পরিমাণটা হবে এমজি। এটা আসলে বলের ক্ষেত্রে আমরা জানি যে টান, ওজন, হ্যাঁ বুঝতে পেরেছ। তারপরে এমনি যে কোনো ফোর্স, এগুলো কি সমতুল্য রাশি বা একই রকম রাশি। তাহলে এই বলটা যদি এমজি হয়ে থাকে, আবার এখানে দেখো যে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী সেটা জানি কত, জি এম এম ভাগ আর স্কয়ার। এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারি যে এই এফ এফ যদি আমরা সমান করি, তাহলে পরে এম জি সমান জি এম এম ভাগ আর স্কয়ার। দেন উভয় পক্ষ থেকে যদি এম ভাগ দিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি জি সমান জি এম ভাগ আর স্কয়ার, এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আজকে যে বিষয়গুলো একটু মোটামুটি আমরা এক্সট্রা জানবো, তার মধ্যে প্রথম এটা জেনে রাখলাম যে অভিকর্ষজ ত্বরণ সমান হলো জি এম ভাগ আর স্কয়ার। এই জি এম ভাগ আর স্কয়ার মহাকর্ষীয়, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ। এটা যদি অন্য কোনো গ্রহ হতো বা উপগ্রহ হতো, যে কোনো বডি হতো, যেমন চাঁদ, মঙ্গল, যে কোনো গ্রহ উপগ্রহ হলে, তাহলে পরে কি হবে, তার যেটা অভিকর্ষীয় বল, এটাকে বলবো অভিকর্ষীয় প্রাবল্য, সামনে আমরা আলোচনায় আসবো, সেটা হবে কত, মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু তার ভর ভাগ হলো তার ব্যাসার্ধের স্কয়ার। তাহলে এই জিনিসটা আমাদের হাতে থাকলো। এবার আমরা একটু পড়ব মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে দুটো জিনিস পড়ব, দুটো জিনিস মেনলি আজকে পড়ব, মহাকর্ষীয় ক্ষেত্র অ্যান্ড মহাকর্ষীয় প্রাবল্য। নীল কালিটা মনে হয় একটু কম দেখা যাচ্ছে।
মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় প্রাবল্য। দেখো ছোটবেলাতে তড়িৎ ক্ষেত্র বা এগুলো আমরা পড়েছি, ছোটবেলা বলতে 9 10-এ। তড়িৎ ক্ষেত্র একটা চার্জ, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, তার চতুর্পার্শ্বে যে অঞ্চলব্যাপী প্রভাব বিদ্যমান রাখে। অর্থাৎ এই অঞ্চলের মধ্যে আরও একটা ঋণাত্মক চার্জ যদি নিয়ে আসতে যাই, আরও একটা ঋণাত্মক চার্জকে যদি এই অঞ্চলের মধ্যে নিয়ে আসি, তখন সেটা কি করে? রিপালস করে, একটা রিপালশান ফোর্স প্রয়োগ করে, অর্থাৎ বিকর্ষণ, যার ফলে এই চার্জটা এদিকে সরে যেতে চায়। আবার এই চার্জটা তাহলে এই মুখে একটু সরে যেতে চাইবে বিকর্ষণ করলে। এবং বিপরীত পক্ষে তুমি যদি বলো যে এর মধ্যে, এই ক্ষেত্রের মধ্যে একটা ধনাত্মক চার্জ নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এরা পরস্পরের দিকে এগিয়ে আসতে চাইবে। ঠিক আছে? তাহলে এই যতটুকু অঞ্চলব্যাপী আমরা এই যে প্রথম যে মাঝে বৃত্তাকার যে চার্জটা দেখছি, নেগেটিভ চার্জ, এই চার্জ যতটুকু অঞ্চলব্যাপী তার প্রভাব বিদ্যমান রাখে, সেই অঞ্চলটুকুকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র এটাই কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাদের পড়তে হবে। তেমনি এরকম একটা ধনাত্মক চার্জ তার চতুর্পাশে যে অঞ্চলব্যাপী প্রভাব বজায় রাখে, অর্থাৎ এর মধ্যে একটা ধনাত্মক চার্জ আনতে গেলে সেটা বিকর্ষণ করবে, একটা ঋণাত্মক চার্জকে আনলে ইজিলি সেটা আবার ভিতরে প্রবেশ করে দেবে, কিসে? আকর্ষণের কারণে। সে অঞ্চলটুকুকে বলবো, সে এরিয়াটুকুকে বলবো তড়িৎ ক্ষেত্র। ঠিক একই রকম মহাবিশ্বের যে কোনো একটি কণা, এটা ধরেন একটা ছোট্ট ভর বস্তু বা কণা যাই বলো, এই কণা তার চতুর্পার্শ্বে যে অঞ্চলব্যাপী প্রভাব বিদ্যমান রাখবে, অর্থাৎ আরও একটা বস্তুকে আকর্ষণ করবে, সেই অঞ্চলটুকুকে বলবো আমরা মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে মহাবিশ্বের যে কোনো একটা বস্তু যে অঞ্চলব্যাপী তার মহাকর্ষ বল প্রয়োগ করতে পারে, সেটাকে বলবো মহাকর্ষীয় ক্ষেত্র। এখন এই মহাকর্ষীয় ক্ষেত্র যে কোনো একটা বিন্দু ভরের জন্যও যদি চিন্তা করো, তাহলে এই মহাকর্ষীয় ক্ষেত্রের লিমিটটা হচ্ছে ইনফিনিটি লেভেল পর্যন্ত। কতটুকু দূরত্ব পর্যন্ত? তার এই রেডিয়াসটা হলো ইনফিনিটি লেভেলের দূরত্ব পর্যন্ত। ইনফিনিটি বলতে পরিমাপের অযোগ্য এরকম বললে ভুল হবে। বিষয়টা হচ্ছে যে আমরা পরিমাপ করতে পারি না, এখন পর্যন্ত আমাদের এটা সঠিকভাবে পরিমাপ করতে পারি না, এত বিশাল দূরত্ব পর্যন্ত। কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এই আকর্ষণটা কার্যকর থাকে, ধীরে ধীরে এটা কমতে থাকে, এবং যে অসীম দূরত্ব বা অনেক বড় একটা দূরত্ব বলতে চাচ্ছে, এই দূরত্বে গিয়ে আসলে এই বস্তুর কোনো আকর্ষণ বল থাকে না, শূন্য বিবেচনা করা হয়। এটা একটা তাত্ত্বিক ধারণা। তাহলে এই থিওরিটিক্যাল কনসেপ্ট এটা আমরা বুঝলাম। দেখো তাহলে আরও একটু যদি বড় বস্তু হয়, হিসাব অনুযায়ী তার কি মহাকর্ষীয় ক্ষেত্র বড় হবে না ছোট হবে, নাকি ততটুকুই হবে, নাকি সকল বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্র একই হবে? বস্তু যত বড়ই হোক, মহাকর্ষীয় ক্ষেত্র বিবেচনা করা হয় যে তার দূরত্ব থেকে, তার কেন্দ্রের দূরত্ব থেকে অসীম পর্যন্ত। মানে তাহলে কি সবার জন্য এই অসীম, তো সবার জন্য এই অসীম, তাহলে তো সমানই হয়ে গেল, তাই না? সমান। এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার। এজন্য হচ্ছে যখন নির্দিষ্ট দূরত্ব বলা হয়নি, অসীম বলা হয়েছে, তখন তার বলতে গেলে সবার জন্যই সমান। এবার আমরা আসি, এই মহাকর্ষীয় ক্ষেত্র যদি বুঝি, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য এটাতে আসি। মহাকর্ষীয় প্রাবল্য জিনিসটা কি? মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে খুব বেশি আলোচনা করার তো কিছু নাই। তোমাদের এবার যখন প্রাবল্য নিয়ে আলোচনা করব, তখন মহাকর্ষীয় ক্ষেত্রের আরও কিছু কিছু ব্যাপার মাথায় আশা করি ঢুকবে। মহাকর্ষীয় প্রাবল্য, দেখো এই বস্তুটা যদি আমি বলি, যে বস্তুকে রেখেছি, এটা ধরে নাও একটা পরীক্ষণীয় বস্তু, যার ভরটা ধরে নাও যে এই এম, ছোট হাতের এম। এখান থেকে যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব, এই স্মল আর, এই দূরত্ব এখানে ধরে নাও আরও একটা ভর রাখলাম, সেটাকে নাম দিয়ে দিলাম M1। এইটা কতটুকু? 1 কেজি, 2 কেজি, 10 কেজি, 20 কেজি? আমরা এইটা যদি চিন্তা করো, তাহলে 1 কেজি, 2 কেজি, 20 কেজি যাই হোক, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই।
এই m1 এর এই ভরটাকে তুমি যদি বলো যে 1 ইউনিট, 1 ইউনিট বলতে কত? যদি কেজিতে হয় তাহলে 1 কেজি, যদি গ্রামে হয় তাহলে 1 গ্রাম, যদি তার চেয়েও ছোট কোনো কিছু চিন্তা করো মিলিগ্রাম মাইক্রোগ্রাম তাহলে মাইক্রোগ্রাম মিলিগ্রাম মানে 1 মাইক্রোগ্রাম। এক কথায় 1 একক। যে ক্ষুদ্র ভরটা কল্পনা করেছি তার ভর যতটুকু সেটাই হচ্ছে ধরে নাও ইউনিট। ওকে, এই বস্তুর m1 ভরের এ কণা বা বস্তুর উপরে এই m ভরের বস্তুটা কত বল প্রয়োগ করবে, অথবা m1 ভর এই m বস্তুর উপর কত বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করবে বলতে তারে ধাক্কা দিয়ে কোনো দিকে পাঠিয়ে দেবে এরকম ব্যাপারটা না, কত বলে আকর্ষণ করবে। আমরা জানি মহাকর্ষ বল শুধুই আকর্ষণমূলক, বিকর্ষণের কোনো প্রশ্ন নাই এখানে। তাহলে যদি বলি যে m ভরের বস্তুটা তাকে যে বলে আকর্ষণ করছে, m1 ভরের বস্তুকে তাকে আমি f অফ m দ্বারা লিখলাম, সেটাকে আমি বললাম g তার ভর ইন্টু যাকে আকর্ষণ করছে তার ভর, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r লিখি তাহলে r স্কয়ার। তেমনি m1 ভরের বস্তুটি এই m ভরের বস্তুকে যে বলে আকর্ষণ করছে m1 দ্বারা লিখলাম। হ্যাঁ, এই সাফিক্সটা দেখো, একবার m একবার m1 লিখেছি। তাহলে f অফ m1 সমান সমান কত হবে? জি এম, আগে না হয় যে আকর্ষণ করছে তার ভরটা দাও m1 ইন্টু যাকে আকর্ষণ করছে তার ভর m ভাগ হলো r স্কয়ার। দুটো কিন্তু সেম, এ ব্যাপারে আমরা অলরেডি কনসেপ্ট পেয়েছি আগের লেকচারে। এখন দেখো যে মহাকর্ষীয় প্রাবল্য এর সংজ্ঞায় বলা হয়েছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো একটা বস্তু রাখলে সেটা প্রতি একক ভরে যে পরিমাণ বল অনুভব করবে, প্রতি একক ভরে যে পরিমাণ বল অনুভব করবে। তো দেখো এই m1 ভরের বস্তুটি টোটাল যে বল অনুভব করছে সেটা কত? f অফ m সমান জি এম m1 ভাগ r স্কয়ার। এখন যদি তুমি বলো যে একক ভরে, তো এটাকে তুমি যদি মনে করো যে না দুটোই তো একই পরিমাণ বল, তাহলে আমি এখানে m1 আর m এভাবে করে আলাদা করব না। তাহলে যে কোনো একটা বস্তু যদি বলো m1 অথবা m2, তারা উভয়ে পরস্পরকে এত বলে আকর্ষণ করছে। এবার তুমি যদি বলো যে m1 এর প্রতি একক ভরে মোট আকর্ষণ বল কত হবে, তাহলে m1 বস্তুর ওপর মোট বল কত? f সমান কত? আচ্ছা, এদিকে লিখি মোট বল f সমান জি এম m1 ভাগ r স্কয়ার। তাহলে m1 বস্তুর প্রতি একক ভরের উপর মোট বল কত হবে? মোট বল f ভাগ m প্রতি একক ভরের উপর, সরি এটা m1। তাহলে দেখো মোট বলকে আমি জাস্ট তার ভর দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, তাহলে কি পাবো? মাথা পিছু হিসাবটা চলে আসবে, ঠিক আছে, পার ইউনিট মাস। তাহলে প্রতি একক ভরের উপর কত পড়ছে দেখো। এই f ভাগ m1 সমান যদি আমরা নির্ণয় করি তাহলে কত পাবো? f এর মানটা ছিল জি এম m1 ভাগ হচ্ছে r স্কয়ার, ভাগ তাহলে কত আছে? m1 আছে, তাহলে 1/m1 গুণ আকারে। তাহলে m1 কেটে গেল, ফাইনালি কত থাকলো? জি এম ভাগ r স্কয়ার, জি এম ভাগ r স্কয়ার। এই প্রতি একক ভরের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে বলা হয় মহাকর্ষীয় প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আই। তাহলে আই সমান কত পেলাম? এটাকে অনেক সময় ই দ্বারা লেখা হতে পারে। আই সমান কত পেলাম? আই সমান পেলাম জি এম ভাগ r স্কয়ার। এটা তাহলে মনে রাখতে হবে। কি হয়েছে বিষয়টা? জাস্ট ওই বলকে দেখো, ওই টোটাল বল যেটা অনুভব করে সেই বলকে তার নিজের ভরটা দিয়ে ভাগ দিয়ে দিলেই আমরা যেটা পাই, তাহলে সে প্রতি একক ভরের জন্য কি পরিমাণ বল অনুভব করে। তাহলে প্রতি একক ভরের জন্য বল অনুভব করে এত। বুঝতে পেরেছ? f ভাগ m1
ভর দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। এটাই হলো মহাকর্ষীয় প্রাবল্য। অত বেশি কিছু বোঝার নাই নাকি? খুব সহজ সিম্পল ব্যাপার। এখন ভিতরের কনসেপ্টটা এবার আমাকে অনুধাবন করতে হবে। দেখো কামান, এবার পৃথিবীর কথা যদি বলি যে পৃথিবী তার ভর এম, এর মহাকর্ষীয় ক্ষেত্র ধরে নাও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তো অনেক দূর বলতে আমরা হোয়াইট বোর্ডে অনেক দূর না এঁকে ধরে নাও এটা দিলাম যে এরকম একটা ক্ষেত্র পর্যন্ত মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় ক্ষেত্র বিস্তৃত। তার মধ্যে দেখো যে এরকম একটা ছোট হাতের এম ভরের বস্তু রেখেছি, তাহলে নিশ্চয় এই বস্তুর উপর একটা কি করবে? বল প্রয়োগ করবে। আমি যদি বলি যে এই জায়গাতে একটা এত বড় বস্তু রেখেছি যার ভরটা এমন, তাহলে তার উপরেও দেখো একটা বল প্রয়োগ করবে। সে বলের মানটা কত হবে? ওই বলের মানটা হবে এফ সমান জি, পৃথিবীর ভর এম, ওই বস্তুর ভর এমন, ভাগ হলো এই ডিস্টেন্সটা যদি আর হয়ে থাকে তাহলে আর স্কোয়ার। তাহলে এই বস্তু কি পরিমাণ ফিল্ড ইন্টেন্সিটি অনুভব করবে, কত পরিমাণ মহাকর্ষীয় প্রাবল্য অনুভব করবে সেটা যদি বলি, এটাকে যদি I1 দ্বারা লিখি, তাহলে I1টা দেখো যে জাস্ট এফ ভাগ হবে ওই বস্তুর ভর। তাহলে ওই বস্তু প্রতি একক ভরে কি পরিমাণ বল অনুভব করবে সেটা পেয়ে যায়। তাহলে কত হবে? এটা যদি M1 দিয়ে ভাগ দিই তাহলে থাকবে জি এম ভাগ আর স্কোয়ার। আমরা একটু তুলনামূলক আলোচনা করতে চাই, এজন্য এটা লিখছি। এগেন তুমি চিন্তা করো, পৃথিবীর পৃষ্ঠের উপরে যে বস্তুটা ছিল নিঃসন্দেহে সেও মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আছে। ডিস্টেন্স বাড়তে বাড়তে একসময় অনেক দূর চলে গেলে হয়তো মহাকর্ষীয় ক্ষেত্র শূন্য হতে পারে, কিন্তু পৃথিবীর পৃষ্ঠের উপরেই শূন্য হওয়ার কোনো সুযোগ নাই, এটা জানি। এবার এই বস্তু যে পরিমাণ বল অনুভব করবে সে বলটা কত? জি এম এম ভাগ আর স্কোয়ার, এ ক্যাপিটাল আর স্কোয়ার। যদি বলি যে এ তাহলে কি পরিমাণ ফিল্ড ইন্টেন্সিটির জায়গাতে রয়েছে, সে জিনিসটাকে যদি I2 দ্বারা লিখি সেটাকে, তাহলে I2 সমান সমান হবে এই পরিমাণ বল ভাগ হচ্ছে এই বস্তুর ভর। তাহলে বল ভাগ যদি এই ভরটা দিয়ে দিই তাহলে কত পাচ্ছি? জি এম ভাগ এ ক্যাপিটাল আর স্কোয়ার। ভালো করে খেয়াল করো, পৃথিবী একটা নির্দিষ্ট বস্তু বা একটা হচ্ছে নির্দিষ্ট গ্রহ, যাই বলো তুমি, এটা একটা বড় বডি আমরা বলতে পারি। পৃথিবী তাহলে একটা বস্তু, এর নিজস্ব একটা ব্যাসার্ধ রয়েছে। ভালো কথা, ব্যাসার্ধ নিয়ে আমার চিন্তা না করে দেখো জি এম দুই ক্ষেত্রেই এই জায়গাতে যখন মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করেছি তখন যেটা থেকেছে জি এম ভাগ আর স্কোয়ার, মানে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এই জায়গাতে যখন নির্ণয় করেছি তখন পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? এ ক্যাপিটাল আর, জাস্ট পৃথিবীর ব্যাসার্ধের সমান। আমরা কেন বলেছি? এই ছোট্ট বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে ঠেকে আছে, অতএব তার ব্যাসার্ধকে আমরা ইগনোর করেছি। এইখানে কথা হচ্ছে যে এই জায়গাতে যেটা ফিল্ড ইন্টেন্সিটি বা আমরা মহাকর্ষীয় প্রাবল্য পেয়েছি সেটাকে I2 দ্বারা লিখেছে জি এম ভাগ আর স্কোয়ার। দুই জায়গাতেই জি এম আছে, তাহলে পরে পার্থক্য কিসের? দূরত্বে। একটা নির্দিষ্ট বস্তুর জন্য যদি মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করি তখন যত দূরে যাব সে অনুযায়ী মহাকর্ষীয় প্রাবল্যের কম বেশি হবে। দেখো দূরত্ব যখন বাড়বে তখন আর এর মান বাড়বে, আর এর মান বাড়লে পারে বর্গ করে দেব, বর্গ করলে পারে এই সংখ্যাটা আরও ছোট আসবে, অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটি কমতে থাকবে। অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় বলের মতোই বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, দূরত্ব যত বাড়বে তত কমবে। তবে নির্দিষ্ট ভরের বস্তুর জন্য নির্দিষ্ট একটা দূরত্বে গিয়ে তোমার যদি চিন্তা করো তাহলে মহাকর্ষীয় প্রাবল্য সমান পাবা। যেমন এই বিন্দুকে, এটা একটা দূরত্ব, এই ডিস্টেন্সকে নিয়ে যদি আমরা একটা এরকম সার্কেল আঁকি তাহলে এই সার্কেলের সব দিকেই যে কোনো বিন্দুতে একটা বস্তু যদি থাকে তাহলে সে বস্তু সমান পরিমাণ মহাকর্ষীয় প্রাবল্য অনুভব করবে। এবার বস্তুর ভর যদি বেশি হয় তাহলে সে বল বেশি অনুভব করবে, ভর যদি সমান হয় তাহলে সমান পরিমাণ বল অনুভব করবে। তাহলে আমরা এবার অ্যানালাইসিস তো করলাম, সিদ্ধান্তে আসি। সিদ্ধান্তটা হচ্ছে যে কোনো বস্তুর জন্য, মহাকর্ষের যে কোনো বস্তুর জন্য, এবার তাহলে সিদ্ধান্ত হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য আচ্ছা আই দ্বারাই লিখে রাখলাম, ই দ্বারাও অনেক সময় লেখা হয়।
সিদ্ধান্ত হচ্ছে একটি নির্দিষ্ট বস্তু ও নির্দিষ্ট দূরত্বের জন্য আই নির্দিষ্ট। 2 নম্বর কথা হচ্ছে আই বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। এটা অনেকেই এই শব্দটা ব্যবহার করে না, কিন্তু আমি বলেছি প্রথম লেকচারেই, যা আমি বলতে থাকবো তোমরা কিন্তু ওইভাবেই চিন্তা করবা যে বিপরীত বর্গীয় সূত্র কি। ফিজিক্সে কমপক্ষে 7টা অধ্যায় জুড়ে এই ব্যাপারগুলো আলোচনা হয়, বিপরীত বর্গীয় সূত্র, কিন্তু অনেক সময় বলতে ভুলে যায় সবাই। আমি তোমাদের বলে দিলাম। দেখো, বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। তারপরে কথা হচ্ছে দূরত্ব বাড়লে আই কি হবে? কমে, অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে দূরত্ব কমলে কি হবে? আই বাড়বে। এই তো, এখানে আসলে ডট হবে, তোমরা আবার কেউ ওভাবে নিও না। দূরত্ব বাড়লে আয় কমে এবং ভাইস ভার্সা, এই সিদ্ধান্তগুলো আমরা জেনে রাখব। ব্যাপারটা বুঝো, চিন্তা করো যে এই আই এবং এফ এর মধ্যে ডিফারেন্স কতটুকু? ডিফারেন্স বিটুইন আই অ্যান্ড এফ। বলকে জাস্ট যার উপরে বলটা প্রযুক্ত হচ্ছে তার ভর দিয়ে ভাগ দিলে আই পায়, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রের জন্য, প্রতি একক ভরের জন্য যে বল। এইখানে চিন্তা করো যে তাহলে যদি আমি বলি যে এটা m1 ভরের বস্তু, তাহলে তার উপর প্রযুক্ত বলটা দেখো জাস্ট কি ছিল, এটা m1 ভরের বস্তু। তাহলে দেখো এখানকার যে মহাকর্ষীয় প্রাবল্য তার সঙ্গে ওই ভরটা জাস্ট গুণ ছিল, তাহলে বল পেয়েছি। আবার এখানকার যে মহাকর্ষীয় প্রাবল্য তার সঙ্গে যখন এই বস্তুর ভরটা গুণ করেছি তখন এখানে বল পেয়েছি। তাহলে এই জিনিসের মধ্যে জাস্ট ডিফারেন্সটা হলো যে এটা একক ভরের জন্য আর এটা হলো টোটাল ভরের সঙ্গে গুণ থাকবে। ঠিক আছে, তাহলে একক ভরের জন্য জিনিসটা যদি আই হয় আর এটা যদি টোটাল ভরের জন্য হয়, তাহলে আয়ের সঙ্গে যে কোনো সময় আমরা এম গুণ করে দিলেই, ভর গুণ করে দিলেই কি পাবো? এফ। তাহলে এটা এভাবে, এই ভরটাকে আসলে এম দ্বারাই যে আমি লিখব তার কোনো মানে নাই। তাহলে আমি এভাবে লিখব। আর একটু ব্রিলিয়ান্টলি চিন্তা করো, হ্যাঁ, আর একটু ব্রিলিয়ান্টলি চিন্তা করো, যা আই ইন্টু ভর, বস্তুর ভর সমান সমান এফ। এটা লিখে রাখবা, আর কোনো কিছু লেখা লাগবে না। ওকে, তো দেখো এটার এককটা ছিল, এই বলের একক কত? নিউটন। তাহলে নিউটনকে তুমি কিন্তু আরও একটা কি দ্বারা ভাগ দিয়েছো? ভর দিয়ে, একক ভর দিয়ে। তাহলে এককটা কি দাঁড়াইতে পারে? হ্যাঁ, নিউটন পার কেজি, এরকমই তো হওয়ার কথা নাকি বলো? তাহলে এটার একক নিয়ে একটু চিন্তা করবা, একক এবং মাত্রা সমীকরণ কত হবে। মহাকর্ষীয় প্রাবল্যের ব্যাপারে প্রাথমিক ধারণা যদি দেয়া হয়ে থাকে, তাহলে এবার আমরা এইখান থেকে যে কিছু গণিত, অঙ্ক, মানে গাণিতিক সমস্যা আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে পারি। তার আগে আরও একটু এক্সেপশনাল একটা কনসেপ্ট দিই। ধর নাও তিনটা বস্তু m1, m2, m3, তাদের তিন বস্তুরই প্রভাবে ধরে নাও এরকম একটা বিন্দুতে তুমি যদি বলো মহাকর্ষীয় প্রাবল্য কত হবে, এই তিনটা থেকে যদি ডিস্টেন্সটা r হয়ে থাকে, তাহলে এই বিন্দু এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত? তাহলে m1 ভরের জন্য যদি এই r দূরত্বে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো, তাহলে কত হবে m1 ভরের জন্য? তাহলে মহাকর্ষীয় প্রাবল্যকে আয়ন যদি ধরো, তাহলে কত হবে? জি, যার জন্য মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করছি, অর্থাৎ যে ক্ষেত্রটা সৃষ্টি করেছে, ঠিক আছে, যে ক্ষেত্রটা সৃষ্টি করেছে তার ভর m1 ভাগ যত দূরত্বে আমরা প্রাবল্য নির্ণয় করতে চাই তত দূরত্ব। i2 কত হবে? i2 নিশ্চয় হবে জি m2 ভাগ r স্কয়ার।
I3 কত হবে GM3 ভাগ R স্কয়ার। এই হচ্ছে দেখো, তাহলে এবার এই জায়গাতে মহাকর্ষীয় প্রাবল্য এ বিন্দুতে মোট মহাকর্ষীয় প্রাবল্য কত হবে? তাহলে এ বিন্দুতে মোট মহাকর্ষীয় প্রাবল্য হবে এই 3 মহাকর্ষ প্রাবল্যের ভেক্টর যোগ, ভেক্টর যোগের সমান। তাহলে I net will be I1 plus I2 plus I3। ভেক্টর বলতে দেখো যে তাহলে এই বিন্দুতে যদি একক ভরের বস্তু থাকে তাহলে পরে দেখো এই এটা কত ছিল M3 ভরের বস্তুটি এই বিন্দুটাকে কি করবে? টান দিবে। M2 ভরের বস্তু তারে কিন্তু নিজের দিকে টান দিবে, আকর্ষণমূলক এইভাবে টান দিবে। আবার M1 ভরের বস্তুটিও কিন্তু তাকে টান দিবে। কথা হলো এখানে যে বিন্দু ভরটা ধরেছি তাহলে সে কি করবে? এই বিন্দু ভর সে কি করবে? তাহলে বিন্দু ভর এ বিন্দুতে অবস্থানরত বিন্দু ভর কি করবে? এই বিন্দু ভর কারো উপর বল অবলিক প্রভাব প্রয়োগ করছে না বলে ধরে নিব। এতই ছোট, এগুলো হচ্ছে বড় বডি চিন্তা করা হয়েছে, তুলনামূলকভাবে বড়, তার তুলনায় এটা অত্যন্ত ছোট বিন্দু। এখন বিন্দুটার ব্যাপারেও কিন্তু আমি প্রথম লেকচারে ধারণা দিয়েছিলাম, দিস ইজ রিলেটিভ ব্যাপার। অনেক বড় ডিস্টেন্স যখন, যেমন তারকাগুলোর সঙ্গে আমাদের পৃথিবীর ডিস্টেন্স, তখন ওই তারকাগুলো ক্ষুদ্র দেখা যায়, মানে ওগুলো বিন্দু। কিন্তু যখন এরকম কম ডিস্টেন্স তখন এই ছোট ছোট দুটো জিনিসকেও কিন্তু আমরা আর বিন্দু বলতে পারছি না। হ্যাঁ, ডিস্টেন্সটা অনেক কম বিধায় এগুলো কাউন্টেবল ম্যাস। এই বিন্দু ভরের ব্যাপারে বলি যে এই বিন্দুতে অবস্থানরত যে বিন্দু ভর সেটাকে আমি বলবো যে কারো উপর বল বা প্রভাব প্রয়োগ করছে না। বল প্রয়োগ করছে না মানে কোনো প্রভাবও রাখছে না। এইটা চিন্তা করেই কেবলমাত্র এটা সমাধান করতে হয়। যদি ওইটাকে তুমি থিওরিটিক্যালি এরকম চিন্তা না করো যে না কারো উপর প্রভাব ফেলছে না, তাহলে সে দেখা হলো যে M2 কে টানবে, M1 কে টানবে, আবার এই M3 কে টানবে। হ্যাঁ, এরকম একটা প্রভাব দিলে পরে আবার মুশকিল। যাই হোক, যে কোনো একটা বিন্দু ভরের ওপর এরকম যদি একাধিক মহাকর্ষীয় ক্ষেত্র প্রয়োগ হয় তাহলে প্রত্যেকটা বস্তুর যে মহাকর্ষ বা মহাকর্ষীয় ক্ষেত্র তার যে প্রাবল্য আছে সেই প্রাবল্যের দিক হবে কি? তার ফোর্সের ডিরেকশন বরাবর, আকর্ষণ বলের দিক যেদিকে সেদিকে। তাহলে এই সবগুলো যদি বল ভেক্টর রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রাবল্যও হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, জাস্ট বলকে ভর দ্বারা ভাগ দিলে কি পাওয়া যাচ্ছে? প্রাবল্য। বল ভাগ ভর। তাহলে ভর একটা স্কেলার রাশি, বল একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে স্কেলার দিয়ে গুণ বা ভাগ করলে কখনো স্কেলার হতে পারে না, অবশ্যই সে ভেক্টরই থাকবে। তাহলে যে প্রাবল্য পাবো সেই প্রাবল্য অবশ্যই কি হবে? ভেক্টর। তাহলে বল যদি ভেক্টর হয় দেন প্রাবল্য উইল মাস্ট বি ভেক্টর। এজন্যই একটি বিন্দু বস্তুর উপরে 3টা যদি বা 5টা 10টা একসঙ্গে মহাকর্ষীয় ক্ষেত্র প্রযুক্ত হয় তাহলে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা যে মহাকর্ষ প্রাবল্য আছে তাদের ভেক্টর যোগফলের সমান হবে তার মোট প্রাবল্যের পরিমাণ। এর পরবর্তীতে আমরা যেটাতে আসব সেটা হচ্ছে দুটো বড় বস্তু অথবা ছোট বস্তুই ধরো, ডাজ নট ম্যাটার, বড় বস্তুই চিন্তা করি। থিওরিতে না গিয়ে সরাসরি যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দিই, এটা ধরে নাও পৃথিবীর ভরটাকে M(E) দ্বারা লিখলাম, আর এটা ধরে নাও চাঁদ, এটাকে লিখলাম M(M). মাস অফ আর্থ Ma, মাস অফ মুন M(M). তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেন্টার টু সেন্টার, এই ডিস্টেন্সকে আমি D দ্বারা লিখলাম। তাদের মধ্যে যে আকর্ষণ বল তাহলে G M(E) ইন্টু M(M) ভাগ হলো D²।
পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই যদি চাঁদ অবস্থিত হয়, অবশ্যই অবস্থিত, কারণ আমরা ধরে নিয়েছি যে কোনো বস্তুর আকর্ষণ বলের সীমারেখাটা অসীম পর্যন্ত, তাহলে এটা তো ডিস্টেন্স মাপা যায়, যেটা মাপা যায় না আনকাউন্টেবল টাইপের একটা ডিস্টেন্স সে পর্যন্ত। তাহলে চাঁদকে বা চাঁদ যে বিন্দুতে অবস্থান করছে এই সেন্টার পয়েন্টটা, এই বিন্দুর দূরত্বটা যদি ডি হয় পৃথিবীর কেন্দ্র থেকে, সেই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য কত? সেই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য আই সমান হবে তাদের মধ্যবর্তী যে বল ভাগ হলো চাঁদের ভর এম অফ এম। কত দাঁড়াবে তাহলে? জি এম অফ ই ভাগ ডি স্কয়ার, এম অফ এম দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। দেখো তাহলে জি এম অফ ই ভাগ হলো ডি স্কয়ার, এই পরিমাণ প্রাবল্য কাজ করবে। আবার তুমি যদি বলো যে চাঁদেরও তো একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে অসীম পর্যন্ত, তার মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে ডি দূরত্বে কিন্তু পৃথিবীর কেন্দ্রটা অবস্থান করছে, তাহলে পৃথিবীকে সে কত মহাকর্ষীয় বলে আকর্ষণ করবে, সরি প্রাবল্যের পরিমাণটা কত হবে? তো এটাকে যদি আমি পৃথিবীর ক্ষেত্রে লিখলাম আই অফ ই, চাঁদের ক্ষেত্রে যদি লিখি আই অফ এম, তাহলে আই অফ এম এর মানটা অবভিয়াসলি জি এম অফ এম ভাগ হবে কত? ডি স্কয়ার। ডিস্টেন্স দুটোর একই হবে, শুধু চাঁদের ভরটা এম অফ এম লিখলাম আর পৃথিবীর ক্ষেত্রে এম অফ ই। তাহলে বুঝতেই পারছি যার ভর বেশি একই দূরত্বে তার মহাকর্ষীয় প্রাবল্যের পরিমাণটা বেশি, যার ভর কম একই দূরত্বে গিয়ে মহাকর্ষীয় প্রাবল্যটা কম। শুধুমাত্র ভর এবং ডিস্টেন্স দুটোই নির্দিষ্ট হলে তখন মহাকর্ষীয় প্রাবল্য এক হবে। এখান থেকে যেটা চাই যে কোন দূরত্বে একটা বস্তুকে রাখলে বা একটা বিন্দুকে রাখলে, একটা ভরকে রাখলে সে দুই দিকের কোনো দিক থেকে টান অনুভব করবে না। দেখো তাহলে পৃথিবী যেহেতু বড় বডি, তাহলে একই পরিমাণ দূরত্বে পৃথিবীর মহাকর্ষ বল, পৃথিবীর প্রাবল্য বেশি। তাহলে দেখো এই বেশি ফোর্সটা কম হতে হলে বেশি দূরত্বে যেতে হবে। চাঁদের জন্য আবার দেখো ভর কম, অতএব কম দূরত্বে গেলে পারে ঠিক একই পরিমাণ ফোর্স পাবে। তাহলে চাঁদ যদি এদিকে নিজের দিকে আকর্ষণ করে, আবার পৃথিবী যদি নিজের দিকে আকর্ষণ করে, কথাটা হলো যে কত দূরত্বে গিয়ে আমরা বস্তুটাকে নিউট্রাল অবস্থায় পাবো, অর্থাৎ এই চাঁদের অর্থাৎ এর উপরে এই বস্তুকে যদি আমি বলি এ, তাহলে এই বস্তুর উপরে নেট প্রাবল্য যেটা, সেই প্রাবল্যটা হবে কি এই চাঁদের আর পৃথিবীর যে প্রাবল্য আই অফ ই প্লাস আই অফ এম, এ দুটোর ভেক্টর যোগের সমান। একটা এদিকে টানছে আর একটা ওদিকে টানছে, তাহলে অপোজিট। তখন আমি এই জিনিসটা তাহলে দেখো অপোজিট যদি ডিরেকশান হয় তাহলে আই অফ নেট সমান লিখব আই অফ ই মাইনাস আই অফ এম। ভেক্টর আকারে যদি আমি চিন্তা করি তাহলে ডিরেকশনটা অপোজিট। এ দুটোকে একটা থেকে আরেকটার পরিমাণটা বাদ দিলে কত হবে? শূন্য। তাহলেই কেবলমাত্র এটা ব্যালেন্সড অবস্থায় আছে। তাহলে আই অফ ই সমান সমান আই অফ এম পেতে হলে ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্স বের করার জন্য তাহলে আমি চিন্তা করব যে এটা যদি টোটাল দূরত্ব ডি হয়, আমি যদি ধরে নিই যে পৃথিবী থেকে এক্স পরিমাণ দূরত্বে গিয়ে যে প্রাবল্য হয়, চাঁদ থেকে ডি মাইনাস এক্স পরিমাণ দূরত্বে আসলে সে একই পরিমাণ প্রাবল্য হয়। তাহলে ওখানে আই অফ ই আর আই অফ এম এ জায়গাতে অবভিয়াসলি আমি এটা লিখতে পারবো জি এম অফ ই ভাগ এক্স স্কোয়ার সমান সমান জি এম অফ এম ভাগ ডি মাইনাস এক্স স্কোয়ার। এই অঙ্ক দেখো, এই সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এই সূত্র দ্বারা সলভ করবা। এটার একটা শর্টকাট সূত্র আছে, আমি টিচার মানুষ, এই মুহূর্তে তোমাদের ওই শর্টকাটটা না দিই, ঠিক আছে? ওকে, আশা করি এই জায়গার থিওরিটা বুঝতে পেরেছো। দু একটা না হয় গাণিতিক প্রবলেমও সামনের লেকচারে দিয়ে তারপরে পরের টপিকে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।